আমরা এখন চলে যাব ডক্টর তপন কুমার ঘোষ স্যারের কাছে। স্যার, আপনাকে অনুরোধ করি, আপনি আলোচনা শুরু করুন। উপস্থিত সকল চিকিৎসক বন্ধুকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করব। হোমিও উদ্দীপন, নীতিনিষ্ঠ হোমিওপ্যাথি প্রচারে যারা নিবদ্ধ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হোমিও উদ্দীপন। এদের আহ্বানে আমি দু চার কথা বলবার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। যাই হোক, এবার মূল আলোচনাতে আসি। যেখান থেকে শুরু করবে ভেবেছিলাম তার থেকে একটু অন্যভাবে শুরু করতে হচ্ছে। যাই হোক, আমার আলোচনা শুরুতেই যে জায়গা বলবো না ভেবেছিলাম তাই একটু বলতে হচ্ছে। অ্যাকচুয়ালি সভ্যতার উন্নতি নির্দিষ্ট গতিতেই চলতে থাকে, সত্যি তাই। এক সময় মানে লোক দিয়ে পাখার হাওয়া খাওয়ানো হতো, এখন সুচ টিপলেই পাখা ঘুরছে। এটা একটা সভ্যতার উন্নতি, একটা বিজ্ঞানের উন্নতি, সেটা মানতেই হবে। পাকা বাড়িতে কাঁচা মানে পর্ণকুটির থেকে আজকে বিশাল বিশাল দালান হয়েছে, সেটাও সভ্যতার উন্নতি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে আমাদের যে আলোচনার বিষয়, চিকিৎসা বিজ্ঞানে যে আধুনিকীকরণ ঘটতে চলেছে, সেখানে যদি প্রশ্ন করা হয় যে হোমিওপ্যাথি কি তার এই আধুনিকতা গ্রহণ করবে, এক কথা উত্তরে বলে দেওয়া যায় যে না, এটা হোমিওপ্যাথি নীতি বিরুদ্ধ। কিন্তু বললেই তো হবে না, তার তো সঠিক যুক্তি খাড়া করাতে হবে। সঠিক যুক্তিটা কোথায়? আর হ্যানিম্যান সত্যি তাই, অর্গানন বারবার রিরাইট করেছেন। প্রথমে সেই মাদার টিংচার দেওয়া থেকে শুরু করে 50 মিলিসিমাল পোটেন্সিতে চলে গেছেন অর্গাননের 6th এডিশনে। কিন্তু মজার ব্যাপার দেখবেন যে হ্যানিম্যান যে গবেষণাগুলো করেছে, যে পরিবর্তনগুলো এনেছে, তাতে অনেক পরিবর্তন এসছে। মায়াজম আবিষ্কার হয়েছে, অ্যান্টি মায়াজমেটিক ট্রিটমেন্টের রাস্তা তিনি দেখিয়েছেন। কিন্তু হোমিওপ্যাথির মূল যে কথা, ল অফ সিমিলিয়া, সেটা কিন্তু কোথাও তিনি ভাঙেননি। তিনি তার জায়গাটাতে, ওই নীতিতে কিন্তু অটল ছিলেন। কারণ ওই যে ন্যাচারাল ল অফ সিমিলিয়া, এটা একটা ন্যাচারাল ল। হ্যাঁ, এই যে ন্যাচারাল ল হ্যাজ নো পাস্ট এন্টিটি, নো মডার্ন এন্টিটি, নো ফিউচার এন্টিটি। ইট ইজ ইটার্নাল। ল অফ সিমিলিয়া ইজ ইটার্নাল। এর কোনো পরিবর্তন হয়নি বা পরিবর্তন হতে পারে না। আমি সেই কথাগুলোই আজকে একটু বলবার চেষ্টা করব, যদিও আমার কথা কিছুই নয়, সবই হোমিওপ্যাথির কথা, সবই হ্যানিম্যানের কথা। মডার্নাইজার, আসলে এই যে মডার্ন মেডিসিন, আমরা একটু তাহলে অন্যদিকে যাই। মডার্ন মেডিসিনের ফাদার কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন মেডিসিন হচ্ছেন স্যার উইলিয়াম ওসলার, একজন আমেরিকান, মানে খুব উচ্চমানের প্যাথোলজিস্ট ছিলেন। এবং সেখানে সেই যে চিকিৎসা, এই যে মডার্ন যে চিকিৎসা, তার ভিত্তি হচ্ছে প্যাথোলজিক্যাল ভিত্তি। সেখানে প্যাথোলজিক্যাল নাম নিয়ে, অর্থাৎ নোসোলজিক্যাল নেমো যাকে আমরা বলি, সেই নামে রোগের চিকিৎসা করা হয়।
কিন্তু আমরা সবাই জানি হোমিওপ্যাথি কিন্তু এরকম কোনো মানে রোগের নাম ধরে চিকিৎসা করে না। হোমিওপ্যাথি কতগুলো নির্দিষ্ট নীতিতে চিকিৎসা করা হয়ে থাকে, ল অফ সিমিলিয়া মেনে চিকিৎসা হয়ে থাকে। এখানে ইন্ডিভিজুয়ালাইজেশন একটা খুব বড় ব্যাপার। রোগ যাই থাক না কেন, রোগের নাম যাই থাক না কেন, আমরা দেখেছি ইন্ডিভিজুয়াল পেশেন্টের ইন্ডিভিজুয়াল মেডিসিন আসে। আমার কাছে হয়তো 10 জন ক্যান্সারের রোগী এসছে, হয়তো সেখানে কিন্তু 10 জনের 10টা মেডিসিন হতে পারে বা একাধিক লোকের একই মেডিসিন হতে পারে। তার কারণ হচ্ছে এই যে ইন্ডিভিজুয়ালাইজেশন। যাই হোক, আজকে আমি যে আলোচনাটা করব বা যে আলোচনাটা করতে চলেছি, সবাই যদি মনোযোগ দিয়ে না শোনে তাহলে বিষয়বস্তুটা ঠিক বোঝা যাবে না। এখানে অনেকগুলো লজিক দাঁড়া করানো আছে। আর এই আলোচনাটা কিন্তু একটা সত্যকে প্রতিষ্ঠা করবার আলোচনা, একটা নীতির স্থিতিশীলতা আনবার আলোচনা। এই একটা নির্দিষ্ট নীতিকে, একটা নির্দিষ্ট বিজ্ঞানকে যেভাবে বিকৃত করবার চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ, এই বিকৃত করার নামই হচ্ছে আধুনিকতা। অর্থাৎ ওই আধুনিক বা মডার্ন মেডিসিনের ফাদার যেমন প্যাথোলজিক্যাল ট্রিটমেন্টের কথাই বলেছেন, হোমিওপ্যাথি কিন্তু সেই প্যাথোলজিক্যাল ট্রিটমেন্ট করে না, বা হোমিওপ্যাথির নীতি কিন্তু সেই প্যাথোলজিক্যাল ট্রিটমেন্টের কথা বলে না। সেই জন্যই আমাদের এই যে মডার্নাইজেশন, এই যে রোগের নাম ধরে চিকিৎসা, এই চিকিৎসা কিন্তু আমরা গ্রহণ করতে পারি না, কারণ আমাদের হোমিওপ্যাথিক ল সেটাকে পারমিট করে না। আমি আপনাদের সামনে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করব, জানি না কতটা পারবো। হ্যাঁ, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে মতামত দিচ্ছে হ্যানিম্যানের সময় বিজ্ঞান যেখানে ছিল, প্যাথোলজি যেখানে ছিল, বর্তমানে তা অনেক দূর এগিয়ে গেছে এবং তা হ্যানিম্যানের সময় থেকে অনেক উন্নত। আমি বলবো যে হ্যানিম্যান নিজে তার সময় থেকেও, এমনকি বর্তমান সময় থেকেও কয়েকশো বছর এগিয়ে আছেন বিজ্ঞানী হিসেবে। বিজ্ঞান চেতনায় তিনি কিন্তু কয়েকশো বছর এগিয়ে আছেন। দেখুন, আজকে একটা কথা বলা হয় যে সমস্ত রোগের পেছনে থাকে জিন, সমস্ত রোগের জন্য দায়ী হচ্ছে জিন। আমরা যদি জিন থেরাপি করে দিতে পারি তাহলেই কিন্তু সেই রোগটা মুক্ত করা সম্ভব বা সেই রোগটা সারানো সম্ভব। ভাবুন তো, এই জিন কোথা থেকে আসে? জিন কিভাবে পায়? মানে উত্তরাধিকারীরা পিতামাতা থেকে পায়, জেনেটিক্যাল সূত্রে পায়। তাহলে জিন থেরাপি করলে যদি রোগ চলে যায়, হ্যানিম্যান সেই সময় 1790 সালে হোমিওপ্যাথি আবিষ্কার করেন। সেই সময় তিনি বলছেন যে রোগী ট্রিটমেন্ট করতে গেলে পারিবারিক রোগভোগের ইতিহাসকে বিশ্লেষণ করতে হবে। পারিবারিক রোগভোগ দেখে কিন্তু চিকিৎসা করতে হয়, পারিবারিক রোগভোগকে মানতে হয়। তাহলে যে সেই সময় তিনি জেনেটিক্যাল কথা বলছেন। আজকে হ্যানিম্যানের বিজ্ঞানী হ্যানিম্যান আলোচনা নয়, তাই বিজ্ঞানী হ্যানিম্যানের আরো যে কৃতিত্ব আছে আমি সেসব দিকে যাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অনেকেই বলছেন যে তাহলে আজকে যখন এত প্যাথোলজির উন্নতি হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, তাহলে হোমিওপ্যাথি আধুনিকীকরণ প্রয়োজন, অর্থাৎ রোগের নাম ধরে হোমিওপ্যাথিক চিকিৎসা করা উচিত, যেটা টনিক, মিক্সচার ইত্যাদি ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। মানে আসলে হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা বিজ্ঞান, যেটা বললাম যে এটা গড়ে উঠেছে ল অফ সিমিলিয়ার উপর। এটি কিন্তু, এই ল অফ সিমিলিয়া কিন্তু কারোর মন গড়া কথা নয়, সম্পূর্ণ বৈজ্ঞানিক মতে এই ল প্রতিষ্ঠিত। এখানে কারোর ব্যক্তিগত মতামত বা চিন্তাধারার গুরুত্ব নেই, এমনকি হ্যানিম্যানেরও নয়। সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার উপর প্রতিষ্ঠিত
যা কোনো বস্তুবাদী চিন্তাধারার সঙ্গে খাপ খায় না, যা কোনো বস্তুবাদী চিন্তাধারার সঙ্গে খাপ খায় না। চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিকীকরণ হয়েছে তার ভিত্তি কিন্তু বস্তুবাদী চিন্তাধারা। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় রোগের শেষ কথা হচ্ছে কি না, যে পরিবর্তনগুলো আমরা মানে চোখে দেখতে পাই, যে পরিবর্তনগুলো আমরা হাত দিয়ে অনুভব করতে পারি এবং বিভিন্ন যন্ত্রের সাহায্যে অসকালটেশন বা ধরুন ব্লাড প্রেশার মেশিন দিয়ে কিংবা ল্যাবরেটরিতে পরীক্ষার দ্বারা টিস্যু পরিবর্তন যেটা আমরা পাই সেটাই হচ্ছে রোগ। এই টিস্যু পরিবর্তনটাই হচ্ছে রোগ, যেটাই আধুনিক চিকিৎসা, উন্নত চিকিৎসা ধারা যারা বলে থাকে যেটাই উন্নত চিকিৎসা, আধুনিক চিকিৎসা, তারা এটাই মনে করে। কিন্তু বন্ধু, আমরা প্রতিনিয়ত চিকিৎসা করতে গিয়ে কি দেখতে পাই? আমরা দেখতে পাই বহু রোগী আসে আমাদের কাছে যারা বলে তার খিদে নেই, তার ঘুম নেই, তার হজম হয় না, সর্বদা কষ্টের মধ্যে রয়েছে এবং নানা বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে। আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছি, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, কোনো রোগ ধরা পড়ছে না। তাহলে কি ধরে নেব বন্ধু লোকটি মিথ্যে কথা বলছে বা বৈজ্ঞানিক পরীক্ষা ধরা পড়বার বাইরে রয়েছে রোগের অস্তিত্ব? এমন রোগ আছে যা কোনো রোগের এমন একটা অস্তিত্ব রয়েছে যেটা কোনো ল্যাবরেটরি পরীক্ষাতে ধরা পড়ছে না। মডার্ন ওষুধগুলোর ক্রিয়াকলাপও কিন্তু বস্তুবাদী। মডার্ন ওষুধ যেটা রয়েছে বা ডিসিমিলার প্যাথি রয়েছে, নাম করতে অসুবিধা নেই, এলোপ্যাথিক ওষুধ যেটা হ্যানিম্যান, এই এলোপ্যাথির নামকরণটা কিন্তু হ্যানিম্যানের করা, হ্যানিম্যানই কিন্তু এলোপ্যাথিক নামকরণ করেছেন। হ্যাঁ, এখানে কিন্তু ওষুধের ক্রিয়াকলাপ দেখানো হয় রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে, এবং রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে যে ক্রিয়াকলাপ দেখানো হয় এটা কিন্তু বস্তুবাদী চিন্তাধারাই বটে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার আমরা তিনটি দিক দেখতে পাই, দিক দেখতে পাই। কি কি? যেমন একটা সায়েন্টিফিক রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা, একটা ফিলোসফিক্যাল দিক রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা, এবং একটা আর্টিস্টিক দিক রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার। এর কোনোটা বাদ দিয়ে কিন্তু হোমিওপ্যাথি হয় না। যারা মডার্নাইজার তারা কিন্তু এসবের ধার ধারে না। আজকে আমরা দেখতে পাচ্ছি কি, এই পাইলস কিওর, এই ব্লাড প্রেশার কিওর, এই অ্যাজমা কিওর, এরকম সব ওষুধপত্রগুলো বেরোচ্ছে, অর্থাৎ প্যাথোলজিক্যাল দিক দেখে রোগ দেখে চিকিৎসা করা হচ্ছে। এটা কিন্তু বস্তুবাদী চিন্তাধারা, এবং এখানে ওই সায়েন্টিফিক দিকও বিচার করা হয় না, ফিলোসফিক্যাল দিকও বিচার করা হয় না, বা আর্টিস্টিক দিকও বিচার করা না। রুগী এসছে ধরে ধরে ওষুধ দিয়ে দাও। হ্যাঁ, এই মডার্নাইজাররা এক্সটার্নাল ব্যবহার করছে, মিক্সচার ব্যবহার করছে, এবং যেটা বললাম যে রোগের নাম ধরে ধরে ওষুধ দিচ্ছে। এরকম একটা চিন্তাধারা আজকের নয়, হ্যানিম্যানের সময় থেকেই এরকম একটা অবস্থা শুরু হয়েছিল। আমি অবশ্যই এই বিষয়ে হ্যানিম্যানের কয়েকটা চিঠির উল্লেখ করব, বনিংহসেনকে লেখা, হেরিংকে লেখা এবং ইজিটি কে লেখা। আমি তিনটে চিঠি উল্লেখ করবই। সেখান থেকে জানা যায় যে হ্যানিম্যান কিভাবে এই মডার্নাইজেশনের প্রতিবাদ করেছিলেন বা হোমিওপ্যাথির এই মডার্নাইজেশনকে রুখে দেবার চেষ্টা করেছিলেন। যারা ডক্টর জেন কাঞ্জিলালকে জানেন, ডক্টর জেন কাঞ্জিলাল একটা আর্টিকেল লিখেছিলেন যেটা তার রাইটিংস অন হোমিওপ্যাথি সেকেন্ড ভলিউমে পাওয়া যায়, মডার্নাইজার অফ হোমিওপ্যাথি। সেখানেও কাঞ্জিলালও কিন্তু
সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বা বুঝিয়েছেন যে এই মডার্নাইজারদের উদ্দেশ্য কি। যাই হোক, আসলে এই মডার্নাইজাররা হোমিওপ্যাথিকে একটি শর্টকাট মেথড করে নিয়েছে। রোগী আসলো, প্যাথোলজিক্যাল নামে রোগ চিনলাম, তাকে ওষুধ দিলাম। হোমিওপ্যাথি কিন্তু এত শর্টকাট মেথড নয়। এখানে কেস রেকর্ডিং, মেডিসিন অ্যাপ্লিকেশন, ফলো আপ অফ দ্য পেশেন্ট, আপনার অ্যাপ্লিকেশন অফ দ্য মেডিসিন, পুরোটাই কিন্তু নির্দিষ্ট নীতিতে করতে হয়। আমরা সবাই জানি এখানে কোনো রোগের চিকিৎসা হয় না, বারবার বলছি, এখানে হয় রোগীর চিকিৎসা। প্রথমেই আসা যাক হোমিওপ্যাথি সায়েন্টিফিক দিকটির কথায়। আগে সায়েন্টিফিক দিকটি আমি ব্যাখ্যা করছি, কারণ এটাও একটা বহু প্রচলিত ঘটনা যে হোমিওপ্যাথি কোনো বিজ্ঞান নয়, হোমিওপ্যাথি ঘোস্ট সায়েন্স। এমন আলোচনা হয়ে থাকে হোমিওপ্যাথি ঘোস্ট সায়েন্স। সেই সমস্ত বন্ধুদের সায়েন্স কি ব্যাপারটা জানা উচিত। আমরা যদি আমরা সবাই জানি যে হোমিওপ্যাথি, আগেও বললাম যে হোমিওপ্যাথির ভিত্তি হচ্ছে ল অফ সিমিলিয়া, এবং এই ল অফ সিমিলিয়া কিন্তু একটি নিখাত সায়েন্টিফিক ল। ল অফ সিমিলিয়া কিন্তু একটি নিখাত সায়েন্টিফিক ল। আমরা যদি অ্যারিস্টটলের বক্তব্যের দিকে তাকাই, ডক্টর গিরিধর বিশ্বাস স্যার বলছিলেন যে এর আগেও হোমিওপ্যাথির কথা ভাবা হয়েছে। আমরা যদি অ্যারিস্টটলের বক্তব্যের কথা তাকাই, যাকে বলা হয় ফাদার অফ মেডিসিন, Aristotle is regarded as the father of medicine, but not father of modern medicine. হ্যাঁ, যাই হোক, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যা রোগ তৈরি করে তাই রোগ সারায়। কিন্তু আমরা সেই সময় চিকিৎসা বিজ্ঞান কি করত? সেই সময়, হ্যাঁ, অ্যারিস্টটলের সময় চিকিৎসার তো কোনো নীতি আদর্শ ছিল না, এগুলো কতগুলো ব্যক্তিগত মতামতে গড়ে উঠতো। চিকিৎসা নামে রোগীর উপর অত্যাচারও হতো। কিন্তু হ্যাঁ, অ্যারিস্টটল কি বললেন যে তিনি বললেন যে যা রোগ তৈরি করে তাই রোগ সারায়। হ্যাঁ, যেটা হ্যানিম্যান প্রতিষ্ঠা করেছে ল অফ সিমিলিয়া। অ্যারিস্টটল বললেন আমার হাতে তো এমন কোনো ওষুধ নেই, হ্যাঁ, যা রোগীর উপর প্রয়োগ করব। তাই তিনি কিন্তু রোগীকে ওষুধ দিতেন না। তিনি কি করতেন? তার চিকিৎসার ধারা কি ছিল? তার চিকিৎসার ধারা ছিল ডায়েট অ্যান্ড রেজিমেন। তিনি ডায়েট অ্যান্ড রেজিমেন দিয়েই কিন্তু রোগীকে সারিয়ে তুলবার চেষ্টা করতে। হ্যাঁ, আচ্ছা, শুনেছি আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রেও নাকি চিকিৎসার দুটি দিক রয়েছে। দুটি দিক দেখানো হয়েছে। একটা হচ্ছে বিপরীতা চিকিৎসা বা কন্ট্রারিস, আর একটা হচ্ছে তদার্থকারী চিকিৎসা বা সিমিলিয়া সিমিলিবাস। হ্যাঁ, তদার্থকারী চিকিৎসা, সিমিলিয়া সিমিলিবাস গ্রেনটা। এখানেও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থাতে কিন্তু সেই তদার্থকারী চিকিৎসা ব্যবস্থা নেই, হয় না, শুধুমাত্র এটা উল্লেখ আছে। ওখানেও কিন্তু কন্ট্রারিস ওইভাবেই ট্রিটমেন্ট বা বিপরীতা চিকিৎসাই হয়ে থাকে। তাহলে এই যে অ্যারিস্টটলের কথা বা আমাদের আয়ুর্বেদিকের কথা, এই কথাগুলো কিন্তু হ্যানিম্যানের জানা ছিল। আর এ কথা তো নতুন করে বলবার নয়। হ্যানিম্যান চিকিৎসার নামে যে অত্যাচার হতো, সেই অত্যাচার দেখে রোগীকে যাতে কষ্ট দিতে না হয় সেই জন্য তিনি চিকিৎসা ব্যবস্থা ছেড়ে দিয়ে তিনি পুরোপুরি ভাবে কি করেছিলেন, সেই সময় প্রথম দিকে তো প্রচুর অনুবাদ করেছিলেন। হ্যাঁ,
সেই আমরা জানি যে বিজ্ঞান ভিত্তিক লেখাগুলো, কেমিস্ট্রি লেখাগুলো অনুবাদ করেছিলেন। এরপর তিনি যখন কুলেনের মেটেরিয়া মেডিকা অনুবাদ করেন, সেখানে দেখেন কি বলে আছে, সেখানে দেখেন যে মানে তেতো পেরুভিয়ান বার্গ, আমাদের কাছে যে চায়না নামে পরিচিত, হ্যাঁ, এই তেতো পেরুভিয়ান বার্গ স্টমাকে টনিক এফেক্ট তৈরি করে এবং স্টমাকে টনিক এফেক্টের জন্যই ইন্টারমিটেন্ট ফিভার সারে। হ্যাঁ, হ্যানিম্যান তা মানতে পারলেন না যে তেতো জিনিস স্টমাকে টনিক এফেক্ট তৈরি করবে, সেটা তো যে কোনো তেতোই তৈরি করবে, তাহলে সেটা তো সিনকোনা বার্গ কেন? হ্যাঁ, হ্যানিম্যান সবসময় সত্যকে জানতে চাইতেন, সত্যকে বুঝতে চাইতেন, তাই তিনি এর সততা যাচাই করবার জন্য নিজের উপরে সিনকোনা বার্গ প্রয়োগ করলেন তার সততা জানার জন্য। ওই যে অ্যারিস্টটল বলেছিলেন যা রোগ তৈরি করে তাই রোগ সারায়, এটা খুব মাথায় ছিল। সেই জন্য তিনি কি করলেন, নিজের উপর পরীক্ষা করলেন এবং যে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা বা যে কোনো বৈজ্ঞানিক ল তৈরি হয় কিভাবে তৈরি হবে, বা পরীক্ষা, এক্সাক্ট অবজারভেশন, সঠিক নিরীক্ষা, পরীক্ষা নিরীক্ষা, কারেক্ট ইন্টারপ্রিটেশন অফ দ্য অবজার্ভ ফ্যাক্টস, অবজার্ভ করে যে সমস্ত ফ্যাক্ট গুলো পাওয়া যাচ্ছে তার সঠিক অন্তর্নিহিত অর্থ অনুধাবন করা, এবং এরপরে কি আসে, রেশনাল এক্সপ্লানেশন অফ দ্য ফ্যাক্টস এন্ড, তাহলে রেশনাল এক্সপ্লানেশন ঘটনাগুলো করে নিয়ে তবেই কিন্তু একটা ল তৈরি হয়। হ্যাঁ, এবং একটি যুক্তিভিত্তিক ল তৈরি হয়। হ্যানিম্যান পেরুভিয়ান বার্গের ইন্টারমিটেন্ট ফিভার সারানোর এক্সপেরিমেন্ট করবার জন্য প্রতিদিন দিনে দুবার 4 গ্রাম করে বিশুদ্ধ চায়না সেবন করতে লাগলেন। 4 গ্রাম কতটা? 1 গ্রাম হচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি ইউনিট, তো 1 গ্রাম হচ্ছে 1.77 গ্রামের সমান। এই হ্যাঁ, 1 গ্রাম হচ্ছে 1.77 গ্রামের সমান। এইরকম 4 গ্রাম সকালে এবং 4 গ্রাম সন্ধ্যায় সেবন করতে লাগলেন। তাতে তিনি কি দেখলেন? তাতে তিনি দেখলেন তার মধ্যে ইন্টারমিটেন্ট ফিভারের লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে। তবে হ্যাঁ, মানে রাইগর ছিল না, জ্বরের আগে যে শীত ভাব সেই ব্যাপারটা বা সেই রাইগরটা তার ছিল না। যখনই তিনি চায়না সেবন করতেন তার এরকম জ্বর আসতো, আর বন্ধ করলে কিন্তু তার মানে পুরোপুরি, আচ্ছা বন্ধ করলে কিন্তু আর এই ইন্টারমিটেন্ট ফিভার আসতো না। হ্যাঁ, আসতো না। আর তিনি যখন পুরোপুরি মানে পার্মানেন্টলি চায়না গ্রহণ করা বন্ধ করলেন, তার স্বাস্থ্য কিন্তু আগের জায়গায় ফিরে গেল। এই পরীক্ষার পর তিনি পরিষ্কারভাবে লিখলেন, কি লিখলেন? Peruvian bark, which is used as a remedy for intermittent fever, acts because it can produce symptoms similar to those of intermittent fever in healthy people. হ্যাঁ, যে চায়না এই কারণে ইন্টারমিটেন্ট ফিভার সারাতে পারে, কারণ ইন্টারমিটেন্ট ফিভার ঠিক ওই রকম, মানে চায়না ঠিক ওই রকম লক্ষণ প্রকাশ করে। হ্যাঁ, এবং প্রতিষ্ঠিত হলো ল অফ সিমিলিয়া। হ্যাঁ, লাইক কিওর লাইক। কাজেই হোমিওপ্যাথিক ল অফ সিমিলিয়া একটি বিশুদ্ধ বৈজ্ঞানিক ল।
এটি 1790 সালের ঘটনা। এই ঘটনাটা হচ্ছে 1790 এর ঘটনা। হ্যানিম্যান আরো কিছু পরে, হ্যাঁ, আরো কিছুদিন পরে মানে এটা কিন্তু প্রকাশ করেছিলেন। তার মধ্যে তিনি কি করলেন, আরো কিছু ওষুধ নিয়ে নিজের উপর, বন্ধু বান্ধব, আত্মীয়দের উপর এরকম প্রুভ করতে লাগলেন। হ্যাঁ, এবং এইভাবে মানে তিনি চিকিৎসাও করতে লাগলেন, ড্রাগ প্রুভও করতে লাগলেন। সর্বশেষে 1796 খ্রিস্টাব্দে তিনি হিউফিল্যান্ডের জার্নালে তার আবিষ্কারের কথা প্রকাশ করলেন। লিখলেন এসে অন এ নিউ প্রিন্সিপল, হ্যাঁ, এসে অন এ নিউ প্রিন্সিপল ফর ascertaining, হ্যাঁ, therapeutic powers of drug and some examinations of the previous principles. হ্যাঁ, মানে এখানে তিনি কিন্তু ল অফ সিমিলিয়ার কথা প্রকাশ করলেন। আপনারা ভাবুন, অর্গাননে 26th অ্যাপোরিজমের কথা, যেখানে বলা আছে কি এ উইকার ডাইনামিক এফেকশন ইজ পার্মানেন্টলি এক্সটিংগুইশড বাই এ স্ট্রঙ্গার ওয়ান ইফ দ্য লেটার ইজ, হ্যাঁ, মানে সিমিলার ইন ম্যানিফেস্টেশন বাট ডিফারেন্ট ইন অরিজিন। ব্যাপারটা কি হচ্ছে, একটা ড্রাগ প্রুভিং এর ফলে আমরা পাচ্ছি একটা সিমটমস, আর একটা হচ্ছে মানে ন্যাচারাল ডিজিজ। তাহলে ন্যাচারাল ডিজিজকে আমরা ড্রাগ প্রুভিং এর সিমটম দিয়ে সারিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তো আমরা পরীক্ষিত। হোমিওপ্যাথিকে যারা আধুনিকীকরণ করতে চাইছেন বা রোগের নাম ধরে ওষুধ দিতে চাইছেন, মিক্সচার দিতে চাইছেন, সেই সব মানে ব্যক্তিরা ওষুধের প্রুফ করা ড্রাগ পিকচার কোথায় দিচ্ছেন? ওইসব টনিকের ড্রাগ পিকচার কোথায়? ড্রাগ পিকচার করলে তো ওই টনিক গুলো এক একজনের এক একটা হয়ে যাবে যদি আমরা তার প্রুভেন ড্রাগ পিকচার পাই। কাজেই হোমিওপ্যাথি এদের এই আধুনিকীকরণ অনুমোদন করে না, এদের এই আধুনিকীকরণ অনুকরণ করে না। তাহলে ওষুধের কার্যকারিতা জানবার জন্য তাহলে এই যে আমাদের যে ড্রাগ প্রুভিং দরকার, হ্যাঁ, মানে এই যে ড্রাগ প্রুভিং করে আমরা হ্যানিম্যানের সময় যে পেতাম, যা ড্রাগ পিকচার পেতাম বা যে সিমটোমাটোলজি পেতাম, এখনো কিন্তু সেই সিমটোমাটোলজি পাই এবং ভবিষ্যতেই একই জিনিস পাবো। তাহলেই ল অফ সিমিলিয়া হচ্ছে শাশ্বত, ইটারনাল, হ্যাঁ, মানে ন্যাচারাল ল, এর কোনো পরিবর্তন আসতে পারে না, এর কোনো পরিবর্তন হয় না। অতীতে যা ছিল বর্তমান তাই হচ্ছে, ভবিষ্যতেও তাই থাকবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আবার বলছি, তাহলে যারা এইসব মানে ল অফ সিমিলিয়াকে মানতে চান না, যারা ওইভাবে রোগের নাম ধরে ওষুধ দিতে চান বা ওষুধ দিয়ে থাকেন, তা কিন্তু হোমিওপ্যাথি অনুমোদন করতে পারে না। এবার এই গেল হোমিওপ্যাথি সায়েন্টিফিক দিক, অর্থাৎ পুরো লটাই কিন্তু সায়েন্টিফিক ওয়েতেই তৈরি হয়েছে, এর কোনো বা এই বিষয়ে কোনো আমাদের দ্বিধা থাকতে পারে না। এবার আসা যাক হোমিওপ্যাথির ফিলোসফিক্যাল দিকটা কি। মানে হ্যানিম্যান, আমরা সবাই জানি যে হ্যানিম্যান একজন মস্ত বড় দার্শনিক ছিলেন, হ্যাঁ, এবং দর্শনের সমালোচক, হ্যাঁ, সমালোচক ছিলেন জিন পল। এই জিন পল বলেছিলেন হ্যানিম্যান ওয়াজ এ প্রোডিজি অফ ডাবল হেডেড ফিলোসফার। মানে এত বড় ফিলোসফার যে দুটো মাথাওয়ালা দার্শনিক হচ্ছেন হ্যানিম্যান। হ্যানিম্যানের চিরদিন উদ্দেশ্য ছিল দেহ থেকে রোগকে সম্পূর্ণ দূর করা, রোগকে সম্পূর্ণভাবে দূর করা। এই জন্য তিনি তার শিক্ষা বা যে এলোপ্যাথিক শিক্ষা তিনি শিক্ষিত হয়েছিলেন তা ছেড়েছিলেন। হ্যাঁ, এখন আমরা
হোমিওপ্যাথি পড়তে গিয়ে তার যে নীতিমালা যেখানে রয়েছে বা হোমিওপ্যাথির যে গ্রামার, সেটা কি? সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। এই অর্গানন অফ মেডিসিনে ফার্স্ট অ্যাফোরিজমে কিন্তু তিনি তাই বলেছেন যে রোগকে সম্পূর্ণ নির্মূল করা। এখন এই যে অর্গাননের ফার্স্ট এডিশন আমরা সবাই জানি, আমি তবু তাদের উল্লেখ করছি যে প্রথম বেরোয় 1810 সালে, কিন্তু তার আগেই তার বক্তব্য 1805 সালে প্রকাশিত হয় মেডিসিন অফ এক্সপেরিয়েন্সে। মেডিসিন অফ এক্সপেরিয়েন্সে তিনি একথা বলেছিলেন, তিনি যে রোগকে সম্পূর্ণভাবে চিরতরে দূর করতে চান। সেখানে তিনি বলেন মেডিসিন অফ এক্সপেরিয়েন্সে বলেন যে মেডিসিন ইজ এ সায়েন্স অফ এক্সপেরিয়েন্স। মেডিসিন ইজ এ সায়েন্স অফ এক্সপেরিয়েন্স। Its object is to eradicate disease by means of remedies. ওষুধ দিয়ে রোগকে ধ্বংস করাই হচ্ছে তার উদ্দেশ্য। একটু আগে গিরিধর বিশ্বাস স্যার বলছিলেন যে আমি বলেছি যে মানে অ্যাকচুয়ালি এখন যে মানে আমরা কিওরটা পাই সেটা কিন্তু অ্যাপারেন্ট কিওর, অতি অবশ্যই তাই। হ্যাঁ, মানে মানুষের জীবনযাত্রা এমন জায়গায় পৌঁছে গেছে কিন্তু সেখানে পুরোপুরি জায়গাটা পাওয়া যায় না। জায়গাটা একটু করি, তবে আরো মানে আরেকটু উল্লেখ করি, তবে হয়তো আরো ভালো বোঝা যাবে যে হ্যাঁ মানে এই কথাটাকেই মানে এই যে মেডিসিন অফ এক্সপেরিয়েন্সের কথাটাকে তিনি কিন্তু অর্গাননের ফার্স্ট এডিশনে কি লিখলেন? দ্য ফিজিশিয়ানস মানে হ্যাজ নো হায়ার অবজেক্ট, the physician has no higher object than to make sick man well, to cure as it is termed. এটা ফার্স্ট এডিশনে লিখলেন এবং সর্বশেষে আমরা বর্তমানে যা পড়তে চাই, হ্যাঁ, সেখানে পড়ি যে ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ টু কিওর অ্যাজ ইট ইজ টার্মড। হ্যাঁ, দেখুন মানে এখানে হ্যানিম্যান বলতে চাইছেন যে কোনো ব্যক্তি সিক হবার আগে যেমনটি ছিল তার স্বাস্থ্য তেমন ভাবে ফিরিয়ে দেওয়া, হ্যাঁ, তার স্বাস্থ্য সেইভাবে ফিরিয়ে আনাই হচ্ছে কি না মানে একজন চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য। এই অ্যাজ ইট ইজ টার্মটা অনেক ভুল ব্যাখ্যাও হয়। কেউ কেউ বলেন অ্যাজ ইট ইজ টার্ম মানে যেমনটি বলা হয়। কি বলা হয় বন্ধু? না, ওটা নয়। আসলে স্বাস্থ্যটা যেমন ছিল সেইভাবে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে হ্যানিম্যানের মানে এই অর্গাননের ফার্স্ট অ্যাফোরিজমের মূল বক্তব্য। হ্যানিম্যান এখানে যে সিক শব্দটি ব্যবহার করেছেন, হ্যাঁ, তার অন্তর্নিহিত অর্থ কিন্তু খুব গভীর দার্শনিক চিন্তাধারা ছাড়া এর অর্থ বোঝা কষ্টকর। খুব গভীর দার্শনিক চিন্তা দিয়েই কিন্তু এই সিক কথাটির অর্থ আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, হোমিওপ্যাথিতে মানে দর্শনের এটাই একটা জায়গা, এবং হোমিওপ্যাথিতে এই যে দার্শনিক চিন্তাধারা এসেছে বলেই হোমিওপ্যাথিতে এত গভীরতা পেয়েছে। হোমিওপ্যাথি এত গভীরতা পেয়েছে এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রোগীর রোগমুক্ত করা যায়। এবং এই কারণেই কিন্তু বিশ্বের বহু বিখ্যাত ডাক্তারের কাছে হোমিওপ্যাথিকে মনে হয়েছে রেশনাল সিস্টেম অফ মেডিসিন। এই কারণেই মনে হয়েছে হোমিওপ্যাথিকে রেশনাল সিস্টেম অফ মেডিসিন, যেখানে সুন্দর বৈজ্ঞানিক ভিত্তি আছে অথচ এই চিকিৎসা ব্যবস্থার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই সিক শব্দটি আমরা যদি সঠিকভাবে বুঝতে চাই তাহলে কিন্তু আমাদের অতি অবশ্যই ডক্টর জেমস টাইলার কেন্টের লেকচারস অন হোমিওপ্যাথিক ফিলোসফির ফার্স্ট লেকচার সিক ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। কেন্ট কিন্তু অলঙ্ঘনীয় যুক্তি দিয়ে বুঝিয়েছেন, ইট ইজ এ ম্যান হু ইজ সিক, ইট ইজ এ ম্যান হু ইজ সিক, নট হিজ বডি অর টিস্যু। হ্যাঁ,
বডি বা টিস্যু সিক নয়, ম্যান সিক হয়। ওই যে একটু আগে বললাম যে সব পরীক্ষা নিরীক্ষা করে টিস্যু পরীক্ষা করে কিছু ধরা পড়ছে না, অথচ লোকটি অসুস্থ, লোকটি খেতে পারছে না, ঘুমোতে পারছে না, কোনো স্বস্তি নেই। তাহলে ওই জায়গায় সিকটা বসে রয়েছে, ওই জায়গায় অসুস্থ হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কে? না, সেটা হচ্ছে ম্যান। তাহলে হ্যাঁ, তাহলে এই ম্যানটা কে? এই ম্যানটা কে? উইল এবং আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউটস দ্য ম্যান। উইল এবং আন্ডারস্ট্যান্ডিং ম্যানকে তৈরি করে। দিস উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, কন্ট্রোলড বাই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই উইল এবং আন্ডারস্ট্যান্ডিং আমাদের হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট দ্বারা কন্ট্রোল হয়। হ্যাঁ, এবং এই ম্যানের অস্তিত্বই হচ্ছে তার বডি এবং টিস্যু। এই ম্যানের অস্তিত্বই হচ্ছে বডি এবং টিস্যু, অর্থাৎ ম্যান অসুস্থ হচ্ছে, আমাদেরকে ম্যানকে কিওর করতে হবে। হ্যাঁ, তাহলে দেহটা কি বা টিস্যুটা কি? দেহ বা টিস্যু হচ্ছে ব্যক্তির বাড়ি। দেহ বা টিস্যু হচ্ছে ব্যক্তির বাড়ি, এবং যখন ওই ম্যানের অস্তিত্ব দেহ ছেড়ে চলে যায়, পড়ে থাকে বাড়িটি, অসার দেহটি পড়ে থাকে। হ্যাঁ, দেহের মধ্যে জীবনের অস্তিত্ব প্রমাণ পায় লাইফ ফোর্সের মাধ্যমে। দেহের মধ্যে জীবনের অস্তিত্ব প্রকাশ পায় কি? লাইফ ফোর্সের মাধ্যমে। কাজেই বলা যায় লাইফ ইজ এ ডাইনামিক ফোর্স। লাইফ কি? লাইফ ইজ এ ডাইনামিক ফোর্স হুইচ অ্যাক্টস থ্রু আওয়ার বডি অ্যান্ড টিস্যুস। লাইফ ইজ এ ডাইনামিক ফোর্স হুইচ অ্যাক্টস থ্রু আওয়ার টিস্যুস। টিস্যুর মধ্য দিয়েই কিন্তু জীবনী কাজ করে, জীবনী শক্তি কাজ করে। সেই কারণে একজন মানুষ যখন অসুস্থ হয়, তখন তার ওই ডাইনামিক ফোর্স প্রথমে দুর্বল হয়ে পড়ে বা রুগ্ন হয়। আর প্যাথোলজিক্যাল চেঞ্জ হচ্ছে আলটিমেট স্টেট অফ দ্য ডিজিজ। লাইফ ফোর্স প্রচন্ড দুর্বল হয়ে গেল, লাইফ ফোর্স আর চালাতে পারছে না, তার আর ক্ষমতা নেই। তখন কি হয়? তখনই আসে রোগের আলটিমেট স্টেট। এই আলটিমেট স্টেট হচ্ছে আমাদের কি না প্যাথোলজিক্যাল চেঞ্জ বা প্যাথোলজিক্যাল বা নোসোলজিক্যাল ডিজিজ। যারা আমাদের মডার্নাইজ ট্রিটমেন্ট করতে চান, অর্থাৎ রোগের নাম ধরে চিকিৎসা করতে চান, তারা কিন্তু এই আলটিমেট স্টেট ধরেই নাড়াচাড়া করে। রোগের আলটিমেট স্টেটটা নিয়েই, বা হচ্ছে ফল, ডিজিজের ফল, ও ডিজিজের ফলটা নিয়ে তারা চিকিৎসা করতে চায়, কিন্তু মূল ডিজিজটা কিন্তু সেখানে, ওই যে ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি কিন্তু সেখানে থাকে না। হ্যাঁ, মডার্নাইজাররা এই ব্যক্তির কথা ভাবে না, এনভায়রনমেন্টের কথা ভাবে না, হ্যাঁ, হেরিডিটির কথা ভাবে না, না ভেবে ডিসিমিলার প্যাথির মতো আলটিমেট স্টেট অফ দ্য ডিজিজের কথা ভাবে এবং তার ট্রিটমেন্ট করার চেষ্টা করে। হ্যাঁ, আসলে সত্যি তো, উই আর দ্য প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা রোগগুলো কোথা থেকে পাই? আমরা হেরিডিটি থেকে পাই, আমরা এনভায়রনমেন্ট থেকে পাই। এবং ওই যে অ্যারিস্টটল যে ট্রিটমেন্টটা করতেন, সেটা কিন্তু এই যে মানে মূলত এনভায়রনমেন্টাল ব্যাপারটা, যেখানে ডায়েট অ্যান্ড রেজিমেন্টটাকে চেঞ্জ করে তিনি ট্রিটমেন্ট করতেন, সেই জায়গাটাই কিন্তু থাকতো। হ্যাঁ, কিন্তু মূল জায়গাটা প্রথম হ্যানিম্যানই কিন্তু আসেন। হ্যাঁ, আচ্ছা, তাই বলবো বন্ধু, হোমিওপ্যাথি ব্যক্তির চিকিৎসা করে, কিন্তু কোন টিস্যুর আলটিমেট স্টেট বা প্যাথোলজিক্যাল চেঞ্জ নিয়ে চিকিৎসা করে না। তাহলে কি আমরা বৈজ্ঞানিক, আমরা কি তাহলে প্যাথোলজিক্যাল টেস্ট গুলো করাবো না? নিশ্চয়ই করাবো। রোগটা কোন স্টেটে চলে গেছে, কোন জায়গায় চলে গেছে, সেই জায়গাটা তো আমাকে বুঝতে হবে। আজকালকার দিনে রোগী জানতে চায় আমার কি হয়েছে ডাক্তারবাবু, সেই জন্য করাবো। আর একটা ব্যাপার, আমাদের কিন্তু মানে পোটেন্সি সিলেকশন করবার জন্য কিন্তু প্যাথোলজিক্যাল নেম কাজে লাগে। যেখানে গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই পড়েছেন, সবাই জানেন যে যেখানে গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়ে গেছে, সেখানে কিন্তু
আমাদের লো পোটেন্সির ওষুধ দিয়ে শুরু করতে হয়, বা রুগীকে সত্য কথাটা জানানো যায় প্যাথোলজিক্যাল চেঞ্জ দিয়ে। আবার তার কারণ আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকাল তো একটা মানে কনজিউমার ফোরাম তৈরি হয়েছে। এই কনজিউমার ফোরামের জন্য কিন্তু আমাদের এই অবস্থাটা জানা দরকার, জেনে রোগীকে বলা দরকার। এই জন্য আমরা প্যাথোলজিক্যাল টেস্ট অবশ্যই করাবো। এইবার দেখা যায় তাহলে এই হচ্ছে হোমিওপ্যাথির দার্শনিক দিক, অর্থাৎ সিক যে ব্যাপারটা, সিক কোথায় হয়, তাকে কিভাবে প্রতিহত করতে হয়, তার এই সিকনেসটাকে, এই যে জায়গাগুলো আরো অনেক আলোচনা করা যায়, আমি এখানে অনেক বলছি না। এই জায়গাগুলো কিন্তু আমাদের একটা দার্শনিক দিক, দার্শনিক চিন্তাধারা। এখানে কিন্তু ওই মানে মানে ওই যে বস্তুবাদী চিন্তাধারা নয়। এবার হোমিওপ্যাথি একটু আর্টিস্টিক দিকটা আমরা দেখি, যে আমি তো বললাম যে হোমিওপ্যাথি একদিকে সায়েন্স, একদিকে ফিলোসফি, আর একদিকে একটা আর্ট। হ্যাঁ, তাহলে দুটো দিকে আমরা দেখলাম। এবার একটু আর্টিস্টিক দিকটা আমরা দেখতে চাই বা দেখি। হোমিওপ্যাথিক চিকিৎসার আরেকটি দিক হচ্ছে কি ইন্ডিভিজুয়ালাইজেশন, আগেই কথাটা বলেছি, বা স্বতন্ত্রভাবে প্রতিটি রোগীকে চিনে নেওয়া, প্রতিটি রোগীকে স্বতন্ত্রভাবে চিনে নেওয়া। এই ইন্ডিভিজুয়ালাইজেশন করাটাই হচ্ছে আর্ট। স্বতন্ত্রভাবে রোগীকে চিনে নেওয়া, স্বতন্ত্রভাবে রোগীকে ইন্ডিভিজুয়ালাইজ করা, এটাই হচ্ছে আমাদের একটা আর্ট। এই জন্য আমরা কি করি, আমরা প্রথমেই যেটা করি কেস টেকিং। হ্যাঁ, মানে এটাই হচ্ছে হোমিওপ্যাথিক সঠিক ওষুধ প্রেসক্রিপশনের প্রথম ধাপ, কেস রেকর্ডিং। এবং কেস রেকর্ডিং হচ্ছে একটি আর্ট, কেস রেকর্ডিং হচ্ছে একটা আর্ট, একটি আর্টিস্টিক কেস রেকর্ডিং আমাদের প্রতিটি পেশেন্টকে ইন্ডিভিজুয়াল ভাবে চিনতে সাহায্য করে। এবং ওই কেস রেকর্ডিং এর সময় প্রাপ্ত সিমটম গুলো যেগুলো আমরা পাই, তার সঙ্গে ওই যে ন্যাচারাল ডিজিজ রোগীর তার যে সিমটম, সেই সিমটম গুলোকে মিলিয়েই তো আমরা ওষুধ নির্বাচন করবার চেষ্টা করি বা ইন্ডিভিজুয়ালাইজেশন করবার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এই কেস রেকর্ডিংটা সঠিক হওয়া দরকার। এটাই হচ্ছে একটা আর্ট। অতি অবশ্যই কেস রেকর্ডিংটা মানে এমন হবে যেখানে রোগীর মূল সমস্যা, তার লোকেশন, তার সেন্সেশন, যেমন পেইন হলে তার, অন্য কিছু হলে তার মডালিটিস, হ্যাঁ, প্রতিটি বিষয় সঠিকভাবে নিতে হবে। হ্যাঁ, তার জেনারেলিটি নিতে হবে, তার অতীতের রোগ ভোগের ইতিহাস নিতে হবে, তার পারিবারিক রোগ ভোগের ইতিহাস নিতে হয়। হ্যাঁ, মানে মানে পারিবারিক রোগ ভোগের থেকে আগেই বললাম যে জেনেটিক্যাল ব্যাপারটা আসে ওখান থেকে, তার অতীতের চিকিৎসা, সব অতীতের চিকিৎসাটাও কিন্তু সঠিকভাবে আমাদের নিতে হবে। হ্যাঁ, মানে কোন একজন নামকরা চিকিৎসক এই জন্য একবার বলেছিলেন যে মানে কেস রেকর্ডিং হচ্ছে অর্ধেক আরোগ্যের সমান। কেস রেকর্ডিং ঠিক হলে অর্ধেক আরোগ্য ওখানেই হয়ে যাবে। এ বিষয়ে হ্যানিম্যানের মেডিসিন অফ এক্সপেরিয়েন্সে একটি কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার। হ্যাঁ, মেডিসিন অফ এক্সপেরিয়েন্সের একটি কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার। এবং আগেই বলেছি যে অর্গানন 1810 সালে পাবলিশড হয়, কিন্তু মেডিসিনও কেস রেকর্ডিং ভালোভাবে বুঝতে গেলে আমাদের কিন্তু মেডিসিন অফ এক্সপেরিয়েন্স বিশেষভাবে পড়া দরকার। সেখানে তিনি কি বলছেন, সেখানে তিনি বলছেন একজন আর্টিস্ট অল্প সময়ের মধ্যে অনেকগুলো যেমন তেমন মুখাবয়ব আঁকতে পারেন, কিন্তু
একটি নিখুঁত মুখাবয়ব আঁকতে গেলে অনেকটা সময় লাগে, বুঝে শুনে আঁকতে হয়। হ্যাঁ, তাই মানে প্রতিটি লক্ষণ ঘুরিয়ে প্রশ্ন করে সঠিক সিদ্ধান্তে আসতে হয়। হ্যাঁ, মানে বনি হোসেন যথার্থই বলেছিলেন যে রোগী কি করে, রোগী পার্ট অফ এ সিমটমস বলে, চিকিৎসককে ঘুরিয়ে প্রশ্ন করে সেই জায়গাটা পরিপূর্ণতা দিতে হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, নিজের থেকে উদাহরণ দেব না, আমি এমন একটা উদাহরণ দিচ্ছি যে সেই সময়টায় এই যে আমাদের প্রিয় নবীন, কল্যাণ, জয়দেব আমার চেম্বারে উপস্থিত ছিল। পেশেন্টটি ছিল আর্থ্রাইটিসের পেশেন্ট, বাতের ব্যথা ছিল। ডাক্তারবাবু চাকরি করেন। ডাক্তারবাবু আমার ভীষণ ব্যথা, জানেন এত ব্যথা, আমি উঠে এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে পারি না, আমি উঠে এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে পারি না। ঠিক আছে, আপনি যখন এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে চান, আচ্ছা আপনার বাস স্ট্যান্ড কত দূর অফিস থেকে? বলে আমাকে তো কিছুটা যেতেই হয় বাস স্ট্যান্ডে হেঁটে। সেটা তাহলে কি করে যান? বলে না ডাক্তারবাবু, আমি কিন্তু কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমি কিছুক্ষণ হাঁটতে হাঁটতে নর্মাল হয়ে আসে, আমি তখন কিন্তু বাস স্ট্যান্ডে হেঁটে যেতে পারি। অর্থাৎ এই যে ঘুরিয়ে প্রশ্ন করা, যে রুগী বলছে এক টেবিল থেকে এক টেবিলে যেতে পারি না, এখানে থেমে গেলে কিন্তু হয়ে গেল। তাহলে এই যে প্রশ্ন করে সততাটা, সঠিকটা জানবার জন্য আমাকে এই যে প্রশ্ন করতে হলো যে আপনি বাস স্ট্যান্ডে গেলে কি করবেন, যে বললো যে আস্তে আস্তে ঠিক আছে, অর্থাৎ কন্টিনিউ মোশন অ্যামেলিওরেশন। তাহলে এই যে ঘুরিয়ে প্রশ্ন করে এই সঠিকটা জানা, এটা কিন্তু আর্টিস্টিক, এটা কিন্তু আর্টিস্টিক। এটা খুব হাস্যকর উদাহরণ দেব। হ্যাঁ, বা অনেকে তো আমরা মায়াজম নিয়ে লাফালাফি করি। চুলে কালার করা, এখন তো অনেকেই চুলে কালার করেন, অনেকে করেনও না। আমি একদিন এক পেশেন্টকে প্রশ্ন করলাম যে আপনাকে তো দেখতে বেশ সুন্দর, আপনি বলছেন আপনার বয়স 58 বছর, কিন্তু দেখে তো মনে হচ্ছে না, দেখে তো 45 বছরের যুবক মনে হচ্ছে, 40-45 বছরের। বলে ডাক্তারবাবু কি বলবো, আমি যদি আমার এই শরীরটাকে এরকম টিকিয়ে রাখতে না পারি, আমার চাকরি চলে যাবে। আমি এমন একটা কনসার্নে চাকরি করি যেখানে আমাকে ফিটফাট থাকতে হবে, আমাকে চুলকে কালার করতে হবে, তা নাহলে আমার চাকরি থাকবে না। আমাদের অনেক বন্ধুকে শুনেছি চুলে কালার করে মানে সাইকোটিক, বয়স লুকোতে চায় না। বন্ধু, সত্যটাকে জানতে হবে যে আপনি এটা কেন করছেন। কেউ হয়তো বলে, দেখবেন যে বাড়ির লোকটা এটা পছন্দ করে না, আমার সাদা চুলগুলো থাক, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, এরাই আমাকে জোর করে কালার করিয়ে দেয়। এইভাবে প্রত্যেকটা ব্যাপার, প্রত্যেকটা বিষয়ের সততা আমাদেরকে সঠিকভাবে ঘুরিয়ে প্রশ্ন করে আমাকে বুঝে নিতে হবে। এটাই হচ্ছে আর্ট, এটাই হচ্ছে কেস রেকর্ডিং এর আর্টিস্টিক দিক। ডক্টর জেন ক্যান্ডিলারের কথা, মানে রুগীকে বললাম যে ইন্ডিভিজুয়ালাইজ করার প্রথম ধাপ হচ্ছে কেস রেকর্ডিং। দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের এলিসিটিং দ্য সিমটমস। একটু 1 মিনিট, আমি একটা স্থান পরিবর্তন করব। তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের কি? এলিসিটিং, ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য সিমটমস গিভেন বাই দ্য পেশেন্ট। হ্যাঁ, মানে তারপরে কি হবে, এটাকে ট্রান্সলেটিং করা। ট্রান্সলেটিং কিসে? ইনটু দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য
মেটেরিয়া মেডিকা, মেটেরিয়ার ভাষাতে ট্রান্সলেট করা পেশেন্ট যা দিল সেটাকে, এবং রুব্রিক অফ রেপার্টরি, হ্যাঁ, রুব্রিক অফ রেপার্টরিতে এটাকে কিন্তু ট্রান্সফার করতে হবে। কারণ রেপার্টরি রুব্রিক, আর যদি আমাদেরকে রেপার্টরি হেল্প নিতে হয়, রেপার্টরি রুব্রিকই নিতে হবে। হোয়াট ইজ রুব্রিক? Rubric is nothing but the repertorial language of the patient. Repertorial language of the symptoms. Repertorial language of the symptoms. Symptoms এর repertorial language টা হচ্ছে rubric. এটা জানতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জানা দরকার। হ্যাঁ, এরপরে কি করতে হবে? প্রতিটি সিমটমের সঠিক ইভ্যালুয়েশন করতে হবে। কারণ কার কতটা গুরুত্ব, ওষুধ সিলেকশন করতে গেলে তো মানে সিমটমস এর গুরুত্বটা বুঝতে হবে। তাহলে যদি আমরা সিমটমস কি মানে তৃতীয় ধাপ বলছি আর কি, মানে ইন্ডিভিজুয়ালাইজেশন, সেটা হচ্ছে মানে ইভ্যালুয়েশন অফ সিমটমস। সিমটমস কি ইভ্যালুয়েট করতে হবে, কোন সিমটমের কতটা গুরুত্ব। আমরা সবাই পড়েছি কোনটা ফার্স্ট গ্রেড সিমটম, কোনটা সেকেন্ড গ্রেড সিমটম, তো কোনটা থার্ড গ্রেড সিমটম। এটা দুদিক থেকে আমরা শিখেছি। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে যেখানে বিশেষ করে মেন্টাল, সেখানে কোয়ালিটেটিভ ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোয়ালিটেটিভ মেন্টাল সিমটম রয়েছে বা কোয়ালিটেটিভ সিমটম রয়েছে, আর একটা হচ্ছে কি না কোয়ান্টিটেটিভ সিমটম, অর্থাৎ যেটা আমরা ড্রাগ প্রুভিং এ পেয়ে থাকি, বা রেপার্টরিতে যে বোল্ড টাইপ ফার্স্ট গ্রেড, কেন্টের রেপার্টরিতে ইটালিক টাইপ সেকেন্ড গ্রেড, এবং নর্মাল রোমান টাইপ হচ্ছে থার্ড গ্রেড। তাহলে এই ফার্স্ট গ্রেড হচ্ছে ইভ্যালুয়েট করতে গেলে সব থেকে বেশি গুরুত্ব পায়। আবার মাইন্ডের দিকে তাকাতে গেলে কি হয়, মাইন্ডের দিকে তাকাতে গেলে আমরা জানি যেগুলো উইলের সঙ্গে যুক্ত সেগুলো হচ্ছে আমাদের ফার্স্ট গ্রেড। আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আমাদের ডিজায়ার, আমাদের অ্যাভারশন, হ্যাঁ, তাহলে এগুলোকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে কেস মানে এই যে ইন্ডিভিজুয়ালাইজেশন যাবার জন্য যে আর্টিস্টিক চিন্তাধারাটা বা যে আর্টিস্টিক দিকটা আমাদেরকে ফলো করতে হয়, থার্ড পার্টটাই হচ্ছে ইভ্যালুয়েশন অফ সিমটমস। হ্যাঁ, ইভ্যালুয়েশন করলাম, ইভ্যালুয়েশন করে কি করতে হবে, ইভ্যালুয়েশন করে আমরা তো বুঝতে পারলাম যে মানে এই সিমটম গুলোকে গুরুত্ব দেব, এবং এই সিমটম গুলোকে গুরুত্ব দিয়ে তাকে আমাদেরকে কি করতে হয়, রেপার্টরাইজেশন। যদি রেপার্টরি সাহায্য নেই, সবসময় যে রেপার্টরি সাহায্য নিতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, কারণ মনে রাখতে হবে মেটেরিয়া নয়, আমাদের ওষুধ সিলেকশনের সুপ্রিম অথরিটি কিন্তু মেটেরিয়া মেডিকা। মেটেরিয়া মেডিকাকে বেশি গুরুত্ব দিতে হয় মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে। আর রেপার্টরি কি করি আমরা, রেপার্টরি আমরা এলিমিনেশন করবার জন্য ব্যবহার করি, এলিমিনেটিং সিমটম। আমার মাথায় 3-4টে ওষুধ এসছে, আমার মাথায় 3-4টে ওষুধ এসছে, একটা কমন সিমটম আমি একটা উদাহরণ দেই, যেমন অ্যাভারিসনেস, কার্পণ্যতা। কার্পণ্যতা হচ্ছে একটা ফার্স্ট গ্রেড মেন্টাল সিমটম। আমার মাথায় 2টো ওষুধ এসছে, খুব কমন মেডিসিন, সালফার এবং লাইকোপোডিয়াম। আমি আলাদা করতে পারছি না, আমি ওই অ্যাভারিসনেস রেপার্টরি খুলে দেখে নিলাম, সেখানে লাইকোপোডিয়াম রয়েছে, সালফার নেই। হ্যাঁ, সালফার এমনি গেল, আমার কাছে দাঁড়িয়ে গেল কে না লাইকোপোডিয়াম। তাহলে এইভাবে এলিমিনেটিং করবার জন্য যেখানে সন্দেহ হবে সেখানেই কেবলমাত্র আমরা রেপার্টরি দেখবো। যে হোল যদি আমরা রেপার্টরাইজেশন করতে যাই, দেখবেন সত্যি যদি সিমটম গুলো ঘেটে ঘেটে কিন্তু তারা ওষুধ সিলেকশন করেন, সেখানে কি দাঁড়ায়, ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে সালফার এসে যায়। সালফার 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 মেডোরিনামের মতো একটা ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন কিন্তু রেপার্টরাইজেশনে তেমন ভাবে আসে না। যেখানে দরকার ওই মেডোরিনাম, সেখানে এসে বসে থাকে সালফার বা নেট্টামিন। কারণ এতে অনেক সিমটম একই রকম আছে।
সেই জন্য এটাও কিন্তু একটা আর্ট, তাকে ছাড়বো। হ্যাঁ, এটাও কিন্তু একটা আমাদের আর্টিস্টিক, এবার আর্টিস্টিক প্রেসক্রিপশনটা হচ্ছে আমাদের সিলেকশন অফ ডোজ এন্ড পোটেন্সি, ডোজ এন্ড পোটেন্সি, এবং এটাও একটা বিশেষ আলোচনার জায়গা। তবুও আমি কি বলছি যে সাধারণত দেখা যায় যে আমরা যে higher the susceptibility, higher the potency. Higher the susceptibility to a particular medicine, higher the potency, but higher to a particular disease of the potency. কারণ একটা পেশেন্টের টিউবারকুলার সিমটম পেয়ে যাচ্ছে, টিউবারকুলার সিমটম আছে, তার মানে তার ওই রোগের প্রতি একটা সাসেপ্টিবিলিটি রয়েছে, লো পোটেন্সি। কিন্তু আমরা কেস রেকর্ডিং করে দেখতে পাই কখনো কখনো কোন রোগী এমন সিমটম দিচ্ছে যে ড্রাগ প্রুভিং এর পার্টিকুলার একটা মেডিসিন একদম টোটালি ইন্ডিকেট করে দিচ্ছে। তার মানে কি ওই ড্রাগের প্রতি ওই রোগীর সাসেপ্টিবিলিটিটা খুব বেশি, ওই মানে ড্রাগের প্রতি ওই রোগীর সাসেপ্টিবিলিটিটা বেশি বলেই কিন্তু ওই রোগীর এত সিমটম পাওয়া যাচ্ছে, এবং ড্রাগ প্রুভিং এর সময় বেশি বলে অত সিমটম দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা হায়ার পোটেন্সির কথা ভাবি, কিন্তু এখানে বিস্তারিত আলোচনার অবকাশ নেই। হ্যাঁ, তাহলে এই যে ইন্ডিভিজুয়ালাইজেশন পেশেন্টকে করলাম, চিনে নিয়ে রুগীকে সঠিক ওষুধটা দিলাম, এটা কিন্তু আর্ট, পুরোটাই কিন্তু আর্ট। হ্যাঁ, মানে একদম সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। হ্যাঁ, কোনো স্টেপ থেকে পদস্খলন হলেই গেল, আমাদের ওষুধ নির্বাচন ভুল হয়ে যাবে। তাহলে এত সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থাকে কেন আমরা বিকৃত করব? কেন আমরা এটাকে শর্টকাট করব? হ্যাঁ, মানে কেন এই মেথডে পরিবর্তন? এইভাবে যারা মডার্নাইজ করতে চায়, তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসাকে অত্যন্ত সহজ করে তোলা, অল্প সময়ে অনেক রোগী দেখা, প্রচুর অর্থ উপার্জন করা। এখানে রোগীর কথা ভাবাই হয় না। মডার্নাইজেশনে রোগী এসছে ওষুধ দাও। হ্যাঁ, এখানে কি হয়? রোগ প্যালিয়েশন হয়, রোগ সাপ্রেশন হয়, চিকিৎসক প্রচুর অর্থ উপার্জন করে। হোমিওপ্যাথি ঠিকভাবে করতে গেলে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু নীতি এবং আদর্শবোধ এবং প্রতিটি টাকা উপার্জন করবার জন্য তাকে পরিশ্রম করতে হয়। এই বিকৃত করবার চেষ্টা কিন্তু এখন নয়, হোমিওপ্যাথিকে বিকৃত করবার চেষ্টা কিন্তু সেই হ্যানিম্যানের সময় থেকে। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম হ্যানিম্যানের কিছু পত্র পড়ব, যেখানে আমরা দেখতে পাই যে এই হোমিওপ্যাথিকে এইভাবে বিকৃত করবার চেষ্টা করা হয়েছিল। প্রথম পত্রটি হ্যানিম্যান কোথেন থেকে 15 ডিসেম্বর 1832 সালে, হ্যাঁ মানে 1832 সালে হ্যানিম্যান কোথেন থেকে বনি হোসেনকে লেখেন। এখানে একটু কথা উল্লেখ করি। আপনারা জানেন, আমরা সবাই জানি 1835 সালে হ্যানিম্যান সেকেন্ড বিবাহ করবার পর পাকাপাকি ভাবে প্যারিসে বসবাস করেছিলেন। তিনি আর ফিরে আসেননি। আসলে তখনও তো বিয়ে হয়নি হ্যানিম্যানের। 1832, 33, 34 এই যে সময়গুলো, এগুলো কিন্তু হ্যানিম্যানের কালো দিন। হ্যানিম্যানকে অতিষ্ঠ করে তুলেছিল সেই সময় জার্মানির চিকিৎসক মন্ডলী, অতিষ্ঠ করে তুলেছিল। তারা হ্যানিম্যানকে মানত না। এমনকি সব থেকে যেটা বেদনাদায়ক কথা জানেন, সেই সময়ে মানে জার্মানির কোন লেখা ছাপাতো না,
কিন্তু ফ্রান্সে তখন হোমিওপ্যাথি রমরমা। ওই আলোচনা তো আমাদের না, ওটা অনেক বিশাল ব্যাপার। তাই যখন বিবাহর পরে যখন ম্যাডাম মেলানি হ্যানিম্যানকে নিয়ে ফ্রান্সে যেতেছিলেন, হ্যানিম্যান কিন্তু গড়রাজি হননি, কারণ তার জার্মানিতে তার অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। তার লেখা চাপানো হতো না, হোমিওপ্যাথিকে বিক্রি করা হতো, করতে শুরু হলো, হোমিওপ্যাথিকে এলোপ্যাথির মতো ট্রিটমেন্ট করা হতো, রোগের নাম ধরে ট্রিটমেন্ট শুরু হলো। হ্যানিম্যান সহ্য করতে পারছিলেন না। এবং যে যাই বলো, কেউ কেউ হয়তো বলেছে যে রিপুর তাড়নায় হ্যানিম্যান জার্মান ছেড়ে ফ্রান্সে চলে গিয়েছিলেন। তারা বলুক, কিন্তু মানে ওই নূতন বিয়ে করে চলে গিয়েছিলেন, কিন্তু না বন্ধু, আমাদের ডাজেনের মতো লোক, ডাজেন তো হ্যানিম্যানের সময় বেঁচে ছিলেন। ডাজেন এক লেকচার দিতে গিয়ে বলেছিলেন যে হ্যানিম্যানের দ্বিতীয় বিবাহ হচ্ছে হোমিওপ্যাথির আশীর্বাদ। হ্যানিম্যানের দ্বিতীয় বিবাহ হচ্ছে হ্যানিম্যানের আশীর্বাদ। তার কারণ কি? হ্যানিম্যান কিন্তু এই দ্বিতীয়, কেউ কেউ বলছে নাকি হ্যানিম্যান নাকি কিছু লেখেন উনি। অর্গানানের 6th এডিশন 1842 সালে লেখা হয়েছিল। হ্যানিম্যান এছাড়া ক্রনিক ডিজিজের 2nd এডিশন ওই সময় পাবলিশড হয়েছিল। এবং মানে ক্রনিক ডিজিজের যে 2nd এডিশন বা ক্রনিক ডিজিজ কিন্তু 5টা ভূমিকা লিখেছিলেন হ্যানিম্যান। 5টা ভূমিকার মধ্যে 5ম ভূমিকাতে কিন্তু আমরা ওষুধের ডায়নামাইজেশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। জার্মান যখন ছাপানো বন্ধ করেছে, হ্যানিম্যান ফ্রান্সে গিয়ে এইসব কাজ করে যাচ্ছেন, এইসব লিখে যাচ্ছেন। তাই ডাজেন বলেছেন হ্যানিম্যানের দ্বিতীয় বিবাহ কিন্তু হোমিওপ্যাথির আশীর্বাদ। হ্যানিম্যানের আশীর্বাদ কিনা তার সেসব অন্য প্রশ্ন। যাই হোক, সেই সময় 1832 সালে হ্যানিম্যান কোথেন থেকে মানে বনি ঘোষকে যে চিঠিটি লিখছিলেন তার আমি একটা অংশ পড়ছি, পুরোটা নয়। সেখানে হ্যানিম্যান কি বলছেন আমি এটা ডাইরেক্ট পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, যে আসলে এই যে আধুনিকীকরণ, হোমিওপ্যাথির যে আধুনিকীকরণ বা রোগের নাম ধরে চিকিৎসা, এলোপ্যাথির মতো চিকিৎসা, তার পুরোধা ছিলেন মর্টগিজ মুলার সাহেব, এবং তার কিছু বন্ধু বান্ধব এটা শুরু করেছিলেন। হ্যাঁ, তাই তিনি বলছেন I forced them to leave the administration of the institution of the hands of doctor. আচ্ছা, যাই হোক, ওখানে একটা ওরা হসপিটালে ছিল, সেখান থেকে হ্যানিম্যান ওদেরকে মানে তাড়িয়ে দেবার ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, আমার মূল যে জায়গাটা পড়ার কথা, যে কেন আধুনিকীকরণ করা হচ্ছে, হ্যানিম্যানই তার উত্তর দিয়ে গেছেন। আচ্ছা, খুব মন দিয়ে একটু শুনবার চেষ্টা করুন। ফ্রম ডিজায়ার ফর মানি and lack of charity because they are frightened of hard work. হোমিওপ্যাথি করতে গেলে হার্ড ওয়ার্ক করতে হয়। and having to the allopaths a wicked gang who make our maiden science into a prostitution. কত দুঃখের কথা বলুন তো, কত বলছে যেটা একটা প্রস্টিটিউশন পর্যায়ে নিয়ে যেতে চাইছে আমাদের মানে কুমারী বিজ্ঞানটিকে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আরেকটা চিঠি যেটা পড়বো সেটা হচ্ছে তিনি হেরিংসকে লিখেছিলেন। হেরিংসকে লেখা চিঠিটা মানে ব্যাপারটা খুব ভালোভাবে বোঝা যায়। আমাকে একটু দেখতে হবে চিঠিটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হেরিংসকে তিনি কি লিখছেন? হ্যাঁ, মিস্টার মুলার, আচ্ছা, এই চিঠিটা লিখেছিলেন 13 সেপ্টেম্বর 1833 কনস্টান্টাইন হেরিংকে। হেরিং তো তখন ফিলাডেলফিয়াতে থাকতেন, আমেরিকার ফিলাডেলফিয়াতে। উনি লিখছেন, মিস্টার মুলার planned to practice allopathically there as well. This of course would have caused a public scandal. And not only thrown suspicion
on but also outraged our science. হ্যাঁ, আচ্ছা, তিনি তারপর কি বলছেন, মানে if on November 3rd Underbolt was আঘাত এনেছিলেন, এমন মানুষ কোথায়? হয়েই চলেছে। আসলে কোম্পানিগুলো তো ব্যবসায়ী, কোম্পানিগুলো ব্যবসার খাতিরে নানান রকম টনিক মিক্সচার আগরুম বাগরুম বের করছে, কিন্তু আমরা ডাক্তাররা যদি নীতিভ্রষ্ট না হই, আমরা ডাক্তাররা যদি নীতি আদর্শ ধরে রাখি, আমরা যদি এগুলো প্রেসক্রিপশন না করি, তাহলে কি ওষুধের কোম্পানিগুলো মানে এগুলা তৈরি করবে? তারা তৈরি করে ফেলে রাখবে? না বন্ধু, এই জন্য দায়ী কিন্তু আমরা ডাক্তাররা। যাই হোক, তখন মানে বাকি আরেকটা অংশ পড়বো দিকে। হেয়ার upward of 20 of my best pupils from all parts, including Boning Hossain, and they all agreed again on the one point that a true homeopathist carefully selected homeopathic remedy at a time after accurate investigation into the condition of the morbid state. He should avoid all palliative, all kinds of weakening process, all stimulation with so-called tonics, and all external painful applications. ঠিক এইরকমই একটা সেমিনারে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা হোমিওপ্যাথিক চিকিৎসকের একটা সংজ্ঞা নিরূপণ করা হয়েছিল এই ওয়েস্ট বেঙ্গলে। কবে? 1967 খ্রিস্টাব্দে কাছড়াপাড়াতে, মানে অল বেঙ্গল হোমিওপ্যাথিক চিকিৎসকদের 7th সেমিনার ছিল, সেটা হয়েছিল মানে 1967 এর 24th and 25th ডিসেম্বর। সেখানে বাংলার দিকপাল হোমিওপ্যাথরা, আমাদের ডক্টর জেন কাঞ্জিলাল, রামকৃষ্ণ ঘোষ মন্ডল, আমাদের ভোলানাথ চক্রবর্তী, আমাদের গৌরীনাথ মুখার্জি, হ্যাঁ, এই সমস্ত বিখ্যাত ডাক্তাররা উপস্থিত হয়েছিলেন এবং তারা একটা হোমিওপ্যাথিক চিকিৎসকের সংজ্ঞা নিরূপণ করেছিলেন। কি না, এটা আমি কিন্তু পড়ে শোনাচ্ছি, হ্যাঁ, একদম ডাইরেক্ট পড়ে শোনাচ্ছি। A homeopathic physician is one who uses a single remedy administered at a time in minimum dose and potentized form given according to the law of similars, and draws from other subjects only so much knowledge as would enable him to apply the basic law efficiently in practice. এখানেও দেখুন সেই মানে সিঙ্গেল মেডিসিন, মিনিমাম ডোজ, পোটেন্টাইজড ফর্মে দেওয়ার কথা বলা আছে, মাদার টিংচার নয়। মাদার টিংচার কেমন, এখানে আজকে অত আলোচনার সময় নেই। ভবিষ্যতে যদি আমি কোনোদিন সময় পাই বন্ধু, আপনাদের সাথে শেয়ার করবো যে মাদার টিংচার কেন দেব না, মাদার টিংচার দিলে আমাদের কি ক্ষতি হতে পারে। যাই হোক, তাহলে একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে সবাই নীতিনিষ্ঠরা চাইছে যে ল অফ সিমিলিয়া অটিক থাকুক, ল অফ সিমিলিয়া অনুযায়ী সবসময় সিঙ্গেল মেডিসিন, মিনিমাম ডোজ, পোটেন্টাইজড হোক। সর্বশেষে আমি আর হ্যানিম্যানের একটা চিঠি লিখে আজকের আলোচনা শেষ করব। এপ্রিল 28, 1833 তিনি ডক্টর ইজিডি কে লিখছেন। ডক্টর ইজিডি একজন মানে সার্জন ছিলেন। একটা মজার ব্যাপার কি জানেন তো, হ্যানিম্যানের ছাত্ররা কারা?
হ্যানিম্যানের ছাত্ররা সব ইউনিভার্সিটি ডিগ্রিধারী ডাক্তার। হ্যাঁ, আচ্ছা, সবাই ইউনিভার্সিটি ফেরত ডাক্তার, ইউনিভার্সিটি থেকে তারা ডাক্তার হয়েছেন, এক্সেপ্ট বনি হোসেন। তিনি কিন্তু ক্রিমিনাল লতে ডক্টরেট ছিলেন। ক্রিমিনাল ল নিয়ে তিনি কিন্তু মানে পড়াশোনা করেছিলেন। সেখানেও কিন্তু তারও একটা মেডিসিনের উপরে একটা কিছু জ্ঞান ছিল, বটানির উপরে তার বিশাল জ্ঞান ছিল। এবং এই বনি হোসেনই একমাত্র চিকিৎসক যিনি মেডিকেল কলেজ না পড়েই মেডিকেল ডিগ্রি পেয়েছিলেন। তাহলে ইনি ছাড়া সবাই কিন্তু খুব বড় বড় ডাক্তার ছিলেন, তারাই হ্যানিম্যানের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তারা কিন্তু হোমিওপ্যাথিটাকে বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, হোমিওপ্যাথিটাকে গ্রহণ করেছিলেন। যাই হোক, ডক্টর ইজিডি কে তিনি লিখলেন, একজন সার্জন ছিলেন, হ্যাঁ, আর্মি সার্জন ছিলেন ইজিডিও। তাকে লিখছেন, আই অ্যান্ড আওয়ার আর্ট হ্যাভ অনলি নিড অফ এ ফিউ ট্রু ফলোয়ার্স। ফলো করুন। I and our art have only need of a few true followers. I don't wish to have as colleagues that large crowd of forgers of base coin. I only wish to number among my own a few good men. A few good men. A few good men. তিনি কিছু ভালো মানুষকেই চেয়েছিলেন যারা নীতি এবং আদর্শ মেনে সততা রেখে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত বলেই আমি আমার আজকে বক্তব্য শেষ করলাম। এত মনোযোগ সহকারে চুপচাপ আমার বক্তব্য শোনার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। সকলকে নমস্কার এবং শুভরাত্রি জানিয়ে আজকের আমার আলোচনা শেষ করলাম। ধন্যবাদ ডাক্তার তপন ঘোষ স্যারকে। খুব চমৎকার ভাবে স্যার হোমিওপ্যাথির মৌলিক নীতি যে আসলে শাশ্বত এবং এটাকে বিরুদ্ধাচরণ করলে আসলে নিজেদেরই ক্ষতি, সেটা চমৎকার স্যার বুঝিয়ে দিলেন। এবং স্যারের আজকের আলোচনার মাধ্যমে হ্যানিম্যানের অনেক দুর্লভ ইতিহাস এবং তথ্যপাত্য আমরা পেলাম, সেটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। তো স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই স্যার। আপনি অনেক কষ্ট করে আমাদের আজকে সময় দিয়েছেন। আমি আপনাদের একজন, আমাকে এত এত কৃতজ্ঞতা জানাতে হবে না আমাকে। আমিও একজন হোমিওপ্যাথি। হ্যাঁ, আপনি প্রথমবার এসেছেন এবং আজকে অনেক যথেষ্ট সময় দিলেন। আমরা আশা করবো আপনি মাঝে মধ্যে স্যার আমাদেরকে সময় দিবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন। তো আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। এবং আমাদের সাথে যারা যে সকল স্যারেরা ছিলেন, পার্থপতি স্যার, চন্দ্রশেখর পোড়ে, গিরিধর স্যার, অজয় কুমার দাস স্যার সহ প্রশান্ত কুমার রায় স্যার, স্বপন বুনে, এছাড়াও আরো যাদের নাম বলতে পারলাম না, সকলকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার ধর্মদাস চ্যাটার্জি স্যার ছিলেন। তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানাচ্ছি এবং হোমিও উদ্দীপনার ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করার জন্য সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।